নিখিলের চোখ অসম্ভব লাল, দাড়িগুলো বেড়েছে অনেকটা, চুলগুলো কুকরানো, কপালে ভাঁজ পড়েছে দুটো, ফর্সা ত্বকে মলিনতার ছাপ স্পষ্ট। নেহার সাথে দেখা করতে বলল সে। নিখিল জবাব দিল না, উল্টো সেখান থেকে বেরিয়ে চলে গেল। মিহির পিছু নিল। তার ছেলেটা 3 দিন ধরে তার সাথে ঠিকমতো কথা বলেনি। নেহার অশান্ত চোখ বুঝে নিল, সে জানে মানুষটি আসবে না। তার জন্য নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবে নিখিল? নেহার কোনো অস্তিত্ব নেই নিখিলের জীবনে। আশাটা ছেড়ে দিয়েছে নেহা। যে যেমনটা চায় তাকে তেমনই থাকতে দেওয়া উচিত। জোর জবরদস্তি কোনো দিনই ভালো কিছু বয়ে আনে না। বিকালে নেহাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তাহমিদা বেগম ফের মেঘে জড়িয়ে কাঁদলেন, কেউ থামাতে পারেনি তাকে। পরীক্ষা মাথার উপর, তার মধ্যে নেহা অসুস্থ। যদিও নেহা বলেছে তার কিছু হয়নি, সে সুস্থ আছে। তাহমিদা বেগম বলেছে দরকার পড়লে পরীক্ষা পরের বছর দিবে। নেহা এবার বিরক্ত। সামান্য সামান্য জিনিস নিয়ে বাড়াবাড়ি করছে তার মা। রাতে খাবার টেবিলে সবাই বসেছে। নেহাকে শত মানা করেও লাভ হয়নি। লাফাতে লাফাতে চলে এসেছেন নিচে। নেহা টেবিলে নিখিলকে না দেখে মন খারাপ করলো। মনে হচ্ছে কত বছর দেখতে পায়নি মানুষটিকে, কিন্তু মানুষটি তো তার খবর একবারও নিল না। নিখিল মেহমেদ চৌধুরী একজন সামান্য মেয়ের জন্য সময় কেনই বা নেবে? নেহা বৃষ্টির সাথে পড়তে বসেছে। নেহা কথা বলে না বেশি, চুপচাপ থাকে। বাড়ির সবার মধ্যে সব কিছু স্বাভাবিক নিয়মেই চলছে, শুধু অনিয়ম দুজন মানুষ, নেহা নিখিল। নেহার প্রাণবন্ধু সেই রূপ আর নেই। সবাই ভেবেছে পরীক্ষা, তাই হয়তো আর ওদিন যা হলো। তারপর থেকে মেয়েটা চুপচাপ। আগের কথা মনে হলে নেহা যদি অসুস্থ হয়ে যায় সেই ভয়ে কেউ কিছু বলে না। সিতারা বেগম ঘরবন্দি করেছে নিজেকে। সবার সামনে আসলেও নিজেকে ছোট মনে হয় তার। নেহা, তাহমিদা, নিখিল তার সাথে একদমই কথা বলে না। নেহা একবারের জন্য চোখ তুলে তাকায়নি তার দিকে। নেহা ঘুমের ঘোরে প্রায় সময় নিখিলকে দেখতে পায়। নিখিল কেন প্রতিদিন নিয়ম করে স্বপ্নে আসে, কিন্তু সামনে আসে না? নেহা নিজের মনের প্রশ্নের জবাব পায় না। খাটের পাশে ঝুঁকে নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে নিখিল। এই এতদিন হলো, এত এত সময় পার হলো, নিখিল নেহার সামনে পড়েনি, আসেনি। ইচ্ছে করে দূরত্ব বাড়িয়েছে। নেহার মুখের একপাশে আলতো হাতে ছুঁয়ে দিল। এক ফোঁটা জল গড়িয়ে পড়লো টুপ করে। নিহারিকা, এই সম্বোধনটা আমি আর করতে চাই না, জানো তুমি? আমি চাই তুমি নক্ষত্র হয়ে ফুটো। নিহারিকা মানে যে কুয়াশার ন্যায় আবছা ঝাপসা কিছু, যে রং চকচকা, তবু তাকে ধরার সাধ্য নেই কারোর। সে থেকে যায় অধরা। আমি তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিতে চাই, নিজের অস্তিত্বে মিশিয়ে নিতে চাই, সবটুকু ভালোবাসা দিতে চাই। আমি তোমাকে তোমার নিকট খোলা বইয়ের মতো প্রকাশ করতে চাই। তুমি কি পড়তে ইচ্ছুক হবে নক্ষত্রের রাত? নিহারিকা থেকে বেরিয়ে এসে আমাকে একটা নক্ষত্র ভরা রাত উপহার কবে দিবে অবুঝ পাখি? তুমি কি কোনোদিন আমাকে চাইবে না? এতটা খারাপ মনে হয় নিখিলকে? একবারও ডাকলে না কেন? তুমি ডাকলে আমি সব কিছু ছেড়ে চলে আসবো সব। তুমি একবার ডাকো না লক্ষ্মীটি। ডাকবে না বলো? এত অভিমান জমাতেই নেই তো জান। তুমি জানো না অভিমান বাড়ায় দূরত্বের সীমারেখা? নিখিল উঠে দাঁড়াইয়ে চুপচাপ। তার নির্ঘুম রাতের সাক্ষী এই অন্ধকার রুমের দেয়াল, নেহার নিঃশ্বাস, নিস্তব্ধ চাঁদ, জ্যোৎস্নাবিহীন কোনো কোনো রাত। নেহাকে রোজ রাতে নিয়ম করে দেখে। সারাদিনের দূরত্ব সবটুকু গুটিয়ে এসে বসে পড়ে মেয়েটার সামনে। মেয়েটার অজান্তে খুব সন্তর্পণে। নিখিল পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ায়। তার এক হাত টেনে ধরেছে নেহা। নিখিল চমকে উঠল। নেহা ঘুমায়নি এখন, জেগে আছে। নিখিল তাকালো পেছনে, নেহার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। তার মানে ঘুমাচ্ছে। তাহলে হাত টানলো কী করে? নিখিল তাকালো নিজের হাতের দিকে। বাঁধন খুবই আলগা, তার মানে ঘুমের ঘোরে ধরেছে। নিখিল কান পেতে শুনল নেহা বিড়বিড় করে কিছু একটা বলছে। চোখ পিটপিট করছে, স্বপ্ন দেখছে হয়তো। নিখিলের আগ্রহ জাগলো কথা শোনার। মেয়েটার কণ্ঠ কত দিন শুনে না। আপনি প্রতিদিন স্বপ্নে কেন আসেন নিখিল? আমার মনে হয় আপনি এত কাছে, আমি আপনার নিঃশ্বাস শুনতে পাই, কিন্তু আপনাকে ছুঁতে পারি না। এভাবে দৌড়ে ছুটে পালিয়ে যান কেন? আমি কি রাক্ষসী আপনাকে খেয়ে ফেলবো নাকি? আর আসবেন না বলছি। আমি রাগ করছি আপনার উপর। বিড়বিড় করে কথাগুলো বলল, কণ্ঠ অস্পষ্ট। তবুও নিখিলের মনে হলো সে স্পষ্ট শুনতে পাচ্ছে সব। নেহার ঘুমের মাঝে নাকের ডগা তীর তীর করে কাঁপল, ঠোঁট কাঁপল কিছুটা। আপনি আসুন একবার, শুধু একবার। আমি আপনাকে একটু দেখতে চাই নিখিল ভাই। কতটা আকুলে আবেদন। নিখিল আবার বসে পড়ল। নেহার দুগালে নিজের শক্ত হাত রাখলো খুব আদুরে ভঙ্গিতে। কপালে কপাল ঠেকিয়ে দিল নিখিল। নেহা নড়ে চড়ে উঠল এবার। নিখিল সরল না, আলতো করে ঠোঁট ছোঁয়ালো নাকে। মেয়েটা কেঁপে উঠল রীতিমতো। হুট করে নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে পড়ল। সাব্বির পানি বের করছে ফ্রিজ থেকে। নিখিলকে স্পষ্ট দেখেছে নেহার রুম থেকে বের হতে। জেরিন ওই সময় সিঁড়ি বেয়ে নামছে।
সাব্বির জেরিনকে দেখে বলল, ঘুমের ঘোরে এভাবে নেশা ধরা কণ্ঠে ডাকিস না নেহা। আমি এক তৃষ্ণায় কাতর পথিক, তুই এক গভীর কুয়া। আমি ঝাঁপ দেওয়া থেকে নিজেকে আটকাতে পারবো না। নিজের সর্বনাশ এভাবে ডেকে আনতে নেই, অবুঝ পাখি। রাতের বেলা তুই এখানে কি করিস জেরিন বোন? তোর সাথে তোর বউয়ের রোমান্স করাতে বা হাত ঢুকাতে এসেছি। ভুল মানে বড় একটা মিস্টেক করলি তুই বড় আফা। কথাটা তুই নিখিল ভাইকে বললেও পারতি। ভাইরে কি দিয়া বানাইছে খোদা। আমকো নেহা বোন কত সুন্দর সুইট, আর নিখিল ভাইরে দেখ বউ রাইখা আলাদা থাকে। আহ কষ্ট। এদিকে আমি সিঙ্গেল বউ থাকলে তো বউ রেখে রুম থেকে বের হতাম না। আমি নিজের বউরে দেখতে ভাই আমার রাতের বেলা চোরের মতো ঢুকে, কি কপাল কি কপাল। যা যা, সাহস থাকলে ভাইয়াকে গিয়ে বল, যত সব আজাইরা কথা। নিখিল ভাই ওকে চুমু দিয়েছে। কথা ভাবতে কেঁপে উঠল সর্বাঙ্গ। কানের কাছে কি বললো এসব? নিখিল ভাইকে নেহা ডেকেছে? সজ্ঞানে তো এটা করেনি নিশ্চিত। নেহা বুদ্ধি শূন্যের মতো বসে রইল। সারাদিন যে মানুষ একবার সামনে আসে না, সে রাতে এসে চুমু দিচ্ছে। নেহার রাগ লাগলো নিখিলের উপর। মনে মনে একবার বলল, বিরক্তিকর পুরুষ, 20 দিনে একবারও সামনে আসলি না, এখন এসে কি প্রমাণ করতে চাস? তোর চুমু তুই রাখ খচ্চর বেটা। একবার পাই সামনে, আমাকে এড়িয়ে চলার স্বাদ একদম মিটিয়ে দেব। কিছু বলি না দেখে কি পেয়ে বসেছে? চুল ছেড়ে চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি তোর। বিয়ে করে তামাশা শুরু করেছে। সব কিছুতে আগে আগে নেহা কেন বলবে? তোর মুখ নেই? এসে বলতে পারোস না নেহা তোকে দেখতে ইচ্ছে করছে আমার? তা পারবে কেন? ভোতা আলু একটা। পরীক্ষাটা শেষ হোক শুধু, নেহা হারে হারে তার অধিকার বুঝে নিবে। মেঘবালিকা, আপনার পড়াশোনাকে আমরা এখন হিংসে হচ্ছে। আমাকে 5 মিনিটও সময় দিচ্ছেন না আপনি। কেন এত অবিচার এই প্রেমিক পুরুষটার উপর? আপনি দিন দিন পাষাণ রমণীতে পরিণত হচ্ছেন কেন? মিহির, তুমি থামবে? না, পরীক্ষা দেওয়ার পর আমি তোমাকে ছাড়বো না, একদম বলে দিলাম। জোর করে হলেও তুলে নিয়ে আসবো। কবে আসবে বৃষ্টি? আমি কিন্তু বড্ড অধৈর্য। কোনোদিন আসবো না। মেরে ফেলবো আমি তোমাকে। আসবো না বললেই হবে নাকি? এখন মানে এখন। উফ মিহির, তুমি কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা, এখন বারান্দায় আসো, আমি দেখবো তোমাকে। কতদিন ধরে আমার চোখ শুধু উত্তপ্ত তুমি জানো। পারবো না। প্লিজ না যান, কেঁদে ফেলবো এবার আমি দম আটকে মরে যাই, এটা চাও তুমি? পাগল। তোমার 2 বান্ধবী মিলে আমাদের 2 বন্ধুকে ওটাই তো বানাতে চাইছো, মানে বড্ড উন্মাদ। প্রেমিকার জন্য হলেই না হয় লোক চক্ষুতে তুমি বদ্ধ উন্মাদ। প্রেমিক তুমি ঝড়ো হওয়ার ন্যায় উন্মাদ হও। আমি শান্তির পরশ হয়ে নামবো তোমার বুকে। বৃষ্টি ততক্ষণে বারান্দায় এসে দাঁড়িয়েছে। মিহির দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। জ্যোৎস্নার আলোতে আলোকিত চারপাশ। মিহিরকে দেখে হাসলো বৃষ্টি। পরীক্ষার দিনটা অবশেষে আসলোই। বৃষ্টি নেহাকে সবাই মিলে দোয়া করেছে। বৃষ্টি গিয়ে সেতারা বেগম থেকে দোয়া নিল। সবাই জানে নেহা যাবে না। মেয়েটি কদিনে একবারও সেতারা বেগমের সাথে কথা বলেনি। নিখিল নেমেছে সিঁড়ি বেয়ে। সেদিনের পর এই প্রথম নেহার সামনে এসেছে স্বেচ্ছায়। নেহা একবারও তাকালো না। বৃষ্টি গিয়ে ভাইয়ের থেকে দোয়া নিল। ভাইয়ের বাড়ির সবাই আঁচ করতে পেরেছে নেহা নিখিলের নীরব যুদ্ধ। সেতারা বেগম পা বাড়ানো রুমে যাওয়ার জন্য। পেছন থেকে ডেকে উঠল নেহা, আমাকে দোয়া করবেন না দাদি? চলে যাচ্ছ কেন? বাড়ির সবাই ভূত দেখার মতো চমকে উঠল। নেহা নিচ থেকে গিয়ে পা ছুঁয়ে ফেলল। এই মেয়েকে দিয়ে কাজটা কখনো করা যায়নি, আজ নিচ থেকে পা ছুঁয়েছে। সেতারা বেগমের চোখ ছলছল করে উঠল। কেঁদে দিলেন বৃদ্ধা। নেহা হাসল শুধু। সেতারা বেগমকে নিচ থেকে জড়িয়ে ধরে বলল, সেতারা নিজে নেহাকে জড়িয়ে ধরে বললেন, আমারে মাফ কইরা দিস বোন, আমি ভুল করছি। সবাইরে কত কষ্ট দিছি আমি। আমি আসলেই ভালো দাদি, ভালো শাশুড়ি হইতে পারি নাই। তোদের সবাইকে কত কথা শোনাই আমি। সেতারা বেগম ভুল হলেও আগে ক্ষমা চাইতে পারতেন না। আজ একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে ক্ষমা চাইল। নেহা সুন্দর করে হেসে বলল, বোনের থেকে ক্ষমা চাইতে হয় না বুঝলে, এত কিছু মনে রাখতে নেই। এখন চটপট দোয়াটা করো, আমরা যাই। সেতারা বেগম দোয়া করলেন মন থেকে। 1 মাসে নিজেকে আলাদা রেখে কম কষ্ট পাননি তিনি। একাকিত্বের মতো বড় শাস্তি আর কি হতে পারে? সবাইকে বিদায় দিয়ে বের হওয়ার আগে বৃষ্টি নেহাকে বলল, সত্যি দাদির প্রতি তোর আর কোনো রাগ নেই? প্রথমেও ছিল না, এখনো নেই। আর জানিস না, রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা বেশি দিন নিজের কাছে পুষে রাখতে নেই। এগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়।
অবহেলায় অযত্নে। নিখিল পুরোটা সময় তাকিয়েছিল নেহার দিকে। কথাটা নিখিলকে উদ্দেশ্য করে কেন বলল নেহা? কি বোঝাতে চাইলো মেয়েটা? ভালোবাসারও হারিয়ে যাওয়া অবহেলায়? তবে কি নেহা হারিয়ে যাবে নিখিলের জীবন থেকে? গাড়িতে আজ ভরপুর রাস্তা, ট্রাফিকের অবস্থা বরাবরের মতোই বিদঘুটে। দলে দলে ছুটে চলেছে শিক্ষার্থীরা, পাশাপাশি তাল মিলিয়ে হাঁটছে তাদের বাবা মা, ভাই বোন কিংবা পছন্দের মানুষ। মনোযোগ দিয়ে এসব দেখতে ব্যস্ত নেহা, বৃষ্টি কিছুটা চিন্তিত। পরীক্ষার আগে একটু বিচলিত হওয়াটা স্বাভাবিক। তাদের সাথে যাচ্ছে সাব্বির, জেরিন। বড়রা সবাই আসতে চাইলে ওদের মানা করে দিয়েছে। ওরা অযথা বীর করে কি লাভ? এমন তো নয় পরীক্ষা তাদের উপর নির্ভর করে। এতদিন যা পড়েছে তার উপর ভিত্তি করে সব হবে। নেহার একটু মন খারাপ, জানে সে পাষাণ হৃদয়ের মানুষটি তার কথা ভাবে না। তারপরও মন কেন যেন বারবার এই মানুষটিকে চায়। পরীক্ষা নিয়ে একটু দুশ্চিন্তা নেই নেহা। সে ভীষণ উদাসীনী, আনমনা। রাস্তার ট্রাফিক লাইট দেখছে চুপচাপ। সাব্বির ওদেরকে সাহস দিতে নানা কথা বলছে। গাড়ি এসে থামলেও কলেজ গেটে। নেহা, বৃষ্টি সিট একসাথে পড়েছে বলে দুজন তো বেজায় খুশি। নেহার বৃষ্টির সিট একসাথে পড়েছে বলে দুজন বেজায় খুশি। গেট পেরিয়ে ঢুকছে অনেকে। সময় বাকি আরো কিছুটা। ট্রাফিকের কথা চিন্তা করে সময়ের আগেই বেরিয়েছিল ওরা। নেহা গেটের একপাশে তাকিয়ে দেখলো মিহির দাঁড়িয়ে, বৃষ্টি এখনো তাকে দেখতে পায়নি। নেহা বৃষ্টিকে খোঁচা মেরে বলল, ভাইয়াও আস। নেহা বৃষ্টিকে মিহিরের সাথে কথা বলার জন্য ছেড়ে সামনে যাবে ভাবে, তখন শক্তপোক্ত কিছু একটা সাথে গিয়ে ধাক্কা খায়। নেহা নিজের নাক ঘষে অনবরত। কোন খাম্বা চলে আসলো সামনে! পরীক্ষার আগে মেজাজটাই দিল খারাপ করে। নাকটা মনে হয় ভেঙে গেছে একেবারে। নেহার বিরক্ততে কুঁচকে যাওয়া মুখশ্রী একবার দেখলো কেউ খুব মনোযোগ দিয়ে। নেহার নাক ঘষা বাদ দিয়ে সামনে থাকা মানুষটা দু চার কথা বলার জন্য মুখ খুললো। নেহা হা হয়ে তাকিয়ে আছে, কিছু বলতে যেন ভুলেই বসেছে। নিখিল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। নেহার দিকে তাকিয়ে চমৎকার হাসলো। বৃষ্টিকে করা তোর প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি তোকে নেহা। মিহিরের এখানে প্রেমিকা আছে আর আমার আছে বউ। নেহা চমকালো, থমকালো। নিখিল তাকে বউ বলে সম্বোধন করলো। নেহা ভেবেই নিয়েছে নিখিল তাকে এতদিন ইগনোর করেছে, এখন সে আর এই ছেলেকে এত সহজে পাত্তা দিবে না। নেহা ওসব কথা ভুলে চট করে বলল, আপনার বউয়ের কাছে আসেন, না হয় পরনারীর কাছে আসেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি বারবার আমাকে নাকের উপর হামলা চালাচ্ছেন কেন, ওইটা আগে বলুন। সাব্বির সরু চোখে তাকালো। এতক্ষণ প্রেমিক যুগলদের প্রাইভেসি দিতে কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। সাব্বির জেরিনের হাত টেনে আনলো। জেরিনের মতামত দেওয়া প্রয়োজন। সাব্বিরের কোনো কালেই পড়ে না, সে টেনে হিঁচড়ে নিয়েই আছে। মিহিরের সাথে কথা রেখে বৃষ্টি এদিকে তাকালো। মিহিরও। সবার উচ্চক দৃষ্টির তোপের মুখে নিখিল। কি হয়েছে এই গাদাটা? আর বলবেন না মিহির ভাইয়া, উনি একটা ডাকাত। রাত দুপুরে রুমে ঢুকে আমার নাকে হামলা চালিয়েছিল। তার উপর আবার এখন পারলে আমার নাকটা ভেঙে হাতে ধরিয়ে দেয়। এত কিসের শত্রুতা আমার নাকের উপর ওনার? নিখিল ভরকালো। তার মানে নেহা তখন সজাগ ছিল। নিখিল সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলো, তার মানে তুই রাতের বেলা সজাগ ছিলি ওই দিন? না, কিন্তু একটা আলুর বস্তা যদি কোনো মানুষের উপর এসে পড়ে তো সজাগ হওয়াটা স্বাভাবিক। তুই আমাকে আলুর বস্তা বলছিস? নেহা তোকে আমি... নিখিল ধরার আগেই নেহা কেটে পড়েছে। সাথে বৃষ্টিও গেল। গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল ওরা। মিহির চেপে ধরেছে নিখিলকে। সারা ডুবে ডুবে জল খাচ্ছে। তাকে কিছু জানাবে না? নিখিল ভাবলে হীনভাবে চুপ রইল। এদিকে সাব্বির, জেরিন, মিহির মিলে বকবক করছে। নেহার পরীক্ষা শেষ হয়েছে দীর্ঘ 1.5 মাস পর। এর মধ্যে পড়াশোনার প্র্যাকটিক্যাল খাতা লিখতে লিখতে জীবনে 12টা বেজে গেছে দুজনেরই। আজ থেকে শান্তি বলে শান্তি। নেহা তো খুশিতে 2-4টা লাফ দিয়ে নিয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা আজ শেষ। কেন্দ্রটা ওদের কলেজের পরের কলেজে পড়েছে, বাড়ি থেকেও কাছে, তাই কেউ নিতে আসার কথা না। নেহা, বৃষ্টি তাই কথা বলতে বলতে আসছে। নেহা কৌতুক সুরে বলছে, কি বলবো তোকে, ওই ছেলেটা তো পুরো কার্টুনের মতো দেখতে। কি যেন বলছিল বারবার, আমার বাবা কিন্তু শহরের মেয়র। আমার সাথে ভাব নিও না, শালা ব্যাঙের মাথা। তোর দিক তাকাইবো কোন মাইয়া, যেই না আমার চেহারা। নাম রাখছে পাভেল, থুরি থুরি পেয়ারা। নেহা খিলখিলি হাসছে।
বৃষ্টি ও তার সাথে তাল মিলেছে। বৃষ্টি এবার হাসতে হাসতে বলল, ভাইয়া যদি জানে এই ছেলে তোকে প্রপোজ করেছে, ভাব তখন কি হবে। তোর ভাইয়ের আবার কি হবে? আমি তো রাজি হয়ে যাইনি, আর তোর ভাই নিজস্ব প্রেমিকা রেখে আমার ব্যাপারে এত নাক গলাতে যাবে কেন? আই থিঙ্ক ভাইয়া তোকে ভালোবাসে। মাথা খারাপ তোর? অতিরিক্ত গরমে তুই পাগলের প্রলাপ বকছিস বোন। দুনিয়া উল্টায়া পাল্টায়া যাইব। আচ্ছা ধরলাম তোর কথা সত্যি, কিন্তু কোন ভিত্তিতে এ কথা বলছিস তুই? ওই দিন তুই অসুস্থ হওয়ার পর ভাইয়া প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। ভাইয়ার কি বেহাল দশা হয়েছে তা শুধু আমরা জানি। টয়াকে এমন মার মেরেছে, ওই মেয়ে যাওয়ার আগে মায়ের পা ধরে বসেছিল কতক্ষণ। দাদির সাথেও তো কথা বলা বন্ধ করে দিয়েছে। হসপিটালে তোর জ্ঞান ফিরছে না দেখে ডাক্তারকে পিটাতে গিয়েছিল, আর টয়াকে বারবার চিৎকার করে বলছিল, তুই ভাইয়ার জীবনের প্রথম ও শেষ নারী, আর কেউ কোনোদিন আসবে না, আসতে পারে না। নিখিল শুধু নেহার। নেহা হাঁটা বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। তার মনে হলো শুনতে কোথাও ভুল হচ্ছে। নিখিল ভাই সব বলেছে। অর্জুন এত উতলা তাহলে সুস্থ হওয়ার পর একদিনও সামনে আসলো না কেন? এত দূরত্ব কেন রেখেছে? নেহা চেঁচিয়ে বলে উঠল, কি বললি তুই? বৃষ্টি জানে নেহার এমন করাটা স্বাভাবিক। মেয়েটা 4 বছর ধরে ভালোবাসে তার ভাইকে। জীবনের প্রথম বসন্ত এসেছিল নিখিলের অদৃশ্য হাত ধরে। তারপর থেকে একটু একটু করে ভালোবাসা জমিয়েছে, অনেক অনেক রঙিন স্বপ্ন জমিয়েছে। ভালোবাসা কত সুন্দর নেহা থেকে শিখেছে বৃষ্টি। মেয়েটার গোপন করার অগাধ ক্ষমতা আছে। না হয় তার এত বুঝতে ভাই নিখুঁত ভালোবাসা টের পেয়ে যেত খুব সহজে। নেহা প্রতিটা অনুভূতির সাক্ষী বৃষ্টি। ভালোবাসা মানুষটা যখন নিজেকে ভালোবাসে, এটা জানার পর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো স্থির থাকতে পারে না। নেহা তব্দা খেয়ে গেছে। তার মুক্তির শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে অধিক সুখে আনন্দে আছে, পাগল হয়ে যাবে। প্রজাপতির মতো নেচে উঠল তনু মন। মেয়েটা খুশিতে কেঁদে দিয়েছে। বৃষ্টি আজ তাকে থামলো না। সুখের যন্ত্রণা মানুষের জীবনে কম আসে। সে যন্ত্রণায় নিজেকে পুড়িয়ে যেন তীব্র সুখ পাওয়া যায়। মন গালিচায় কেউ উড়ে উড়ে বলে বেড়ায় তারা পেয়েছে, খুঁজে পেয়েছে কোনো স্বর্গসুখ। নেহা চোখের জল মুছে নিয়ে বলল, আমি কেন বিশ্বাস করব তোর ভাইয়ের মুখ নেই? নিজে একবার এসে বলতে পারলো না আমাকে? সবার সামনে নিজে খুঁতে বলার কি আছে? যা বলার দরকার তাকে তো বলিনি। ভালোবাসা নিয়ে বসে থাকুক। তোর ভাইয়ের সাথে আমার আর কিচ্ছু নাই। ডিভোর্স দিয়ে দিব শয়তানটাকে, অসভ্য লোক। এত যখন ভালোবাসা মুখে বলতে পারে না, ওনার মুখে কি কেউ কষ্টে পাটকে দিয়েছে নাকি? যত সব। নেহা খুশি, ভীষণ খুশি। তারপর নিখিল না বলা পর্যন্ত নিখিলকে নিচে থেকে কিছু বলবে না, ব্যাটাকে এমন প্যাচে ফেলবে না বলে কোথায় যায় তা দেখে নেবে নেহা। নেহা হনহন করে হাঁটতে লাগলো। কোথা থেকে উড়ে এসে এক ছেলে ওদের দুজনের সামনে দাঁড়ালো। এত সে মেয়র ফেয়রের ছেলে পাবেল। এ তো সেই মেয়র ফেয়রের ছেলে পাবেল। তারা প্রায় বাড়ির সামনে চলে এসেছে। এলাকার মানুষজন দেখলে কি ভাববে? বৃষ্টি নেহা দুজন মুখ চাওয়াচাই করলো। উটকো ঝামেলাটা আসলো কোনো হঠাৎ। নেহার সামনে এগিয়ে গেল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে। নেহার নাকের ডগায় তেজ বিরক্তির সীমা আকাশ ছুঁইছে। এই ছেলে নির্লজ্জের মতো বারবার সামনে চলে আসো কেন? তোমাকে না না করেছি আমি একবার? কথা কানে ঢোকে না? ছেলেটা নেহার হাত চেপে ধরলো আচমকা। এরকম হওয়াতে বৃষ্টি নিজেও কিছুটা ভয় পেল। আশেপাশে সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আজকাল এসব অহরহ হচ্ছে। লোকগুলো ভেবেই নিয়েছে প্রেমিক প্রেমিকার মামলা। আমার বাবা মেয়র, চাইলে তোকে তুলে নিয়ে যেতে পারি। তুই তা জানিস? আমার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? তোর বাপ মেয়র, কিন্তু তুই ভাবখানা এমন দেখাচ্ছিস তুই নিজে মেয়র। শালা চুনোপুটি, কচু করবি তুই আমার। নেহা থাম তুই। এই পাবেল, ওর হাত ছাড়ো, না হয় বলে দিচ্ছি তোমার ওই হাত আর পরের দিন খুঁজে পাবে না। নেহা একটা ঝাড়া মেরে পাবেলের হাত থেকে ছাড়িয়ে নিল। হাত উঁচিয়ে চড় মারতে গিয়েও নামিয়ে ফেলল। হঠাৎ করে গদগদ সুরে বলল, আরে পাভেল, কি করি বলো তো ভাইয়া? কিছু মনে করো না আমার কথায়। তোমার দেওয়া ফুলগুলো তো কোনো দোষ করেনি, এগুলো আমি নিতেই পারি। তবে একটা কথা তুমি ভাবো, জোর করে কি কিছু হয়? তুমি আমাকে পছন্দ করতে পারো, আমি তো করি না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? নেহা যেন প্রশ্নটার অপেক্ষাতেই ছিল। আহা, এখন তো এই পাবেল নামক শত্রুটাকে বাসায় দাওয়াত করে খাওয়াতে ইচ্ছা করছে তার। নেহার কণ্ঠস্বর কিছুটা বাড়ল। লাজক লাজক ভাব ফুটিয়ে তুললে মুখে সাবলীল সহজ স্বীকারোক্তি। আমি কাউকে পছন্দ করে বললে ভুল হবে। আমি একজনকে ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি। বৃষ্টি ঠেটার মতো দাঁড়িয়ে দেখছে সব।
নেহা এই ছাগলটার সাথে ভালো করে কথা কেন বলছে হঠাৎ বুঝে আসছে না তার। নেহার কথা শেষ হতে গম্ভীর কণ্ঠটা শোনা যায়। কাকে ভালোবাসিস তুই? নিখিলের কপালে ভাঁজ, কপালে দুপাশের রক ফুলে ফেপে উঠেছে, শার্টের হাতা গোটানো, মুখের হাবভাব দেখে বলে দিচ্ছে রাগের টইটুম্বর অবস্থা। কালো রঙের শার্ট পরিহিত রাগান্বিত যুবকটির উপর আবারও প্রেমে পড়ল নেহা। চোখ বন্ধ করে একবার নিজের হার্টবিট শুনে নিল, মনে মনে একবার বলে নিল, আপনি এত গুড লুকিং কেন নিখিল ভাই? এই রূপের জাল আমাকে ফাঁসিয়ে দেন কেন বারবার? মন চায় তো টুপ করে গিলে ফেলে। আপনাকে রাগে দেওয়া তো আজকে থেকে কেবল শুরু। ঠোঁট কামড়ে একবার হাসলো নেহা। নেহার হাসি দেখে নিখিলের মেজাজ বিগড়ে গেল, এগিয়ে আসলো আরো 2 কদম। বল কাকে ভালোবাসিস? আপনি কাকে ভালোবাসেন ওইটা কখনো জানতে চেয়েছি আমি? আমারটাও বলবো না আমি। ফুলগুলো হাত থেকে ফেল বলছি, বাড়ি এসে জানাচ্ছি। এখন এখান থেকে যা। নিখিলের কণ্ঠে আগুন ঝরছে যেন। নিখিল দ্বিগুণ চেঁচিয়ে উঠল, বলল, বৃষ্টি বাড়ি যা বলছি। বৃষ্টি নেহার হাতে ধরে এক প্রকার দৌড় লাগালো। নেহা তো হাসতেছে, মিটিমিটি হেসে চলছে সে। ইস, মুখ্যম একটা কাজ করেছে আজ। নেহাকে এত টেনশনে হাসতে দেখে বৃষ্টি বিরক্ত। বাড়িতে এসে ভাইয়া যে কি করবে কে জানে। তুই থামবি? ভাইয়ের সামনে এত কিছু কেন বললি? কি পরিমাণ রেগেছে? রাগাতেই বলেছি। তোর কি মনে হয় হঠাৎ করে ওই পাবনা ফেরত রোগীটার সাথে আমি এমনি এমনি ভালো করে কথা বলেছি? মোটেও না, তোর ভাইকে দেখেই তো করেছি। এবার বুঝুক কেমন লাগে। ইস, ভেবেই ভালো লাগছে। আমি কাকে ভালোবাসি এটা জানতে তোর ভাই একদম চিড়ে চেপটা হয়ে যাবে। আমিও বলবো না, দেখি কত ভালোবাসা তোমার ভাইয়ের। ভাবছি ভাইয়া পাবেলটাকে কি করবে। যা খুশি করুক, পরীক্ষা শেষ, এবার চিল কর। তোর ভাইয়ের কথা একদম বলবি না, একটা জাতা। সাব্বির, জেরিন, রৌফ মনোযোগ দিয়ে পরীক্ষার হলে কোথায় কি ঘটেছে, কোন স্যার সুন্দর, কোন ছেলে কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে এসব শুনছে। নেহা হাত নাড়িয়ে নাড়িয়ে সব ব্যাখ্যা করছে। মাঝে মধ্যে বৃষ্টিও তার সাথে তাল মেলাচ্ছে। রৌফ বলে উঠল, তোমরা পরীক্ষার খাতায় লেখা বাদ দিয়ে সুন্দর স্যার খুঁজে বের করেছো। পাশ করতে পারবে তো নাকি? আমি তো খাতা ছাড়া কিছু চোখে দেখি না পরীক্ষার সময়। রৌফ, তুই এত বিল্ডিং কেন হইলি আমার ভাই? এত এত ভালো কথায় তুই আবার পড়াশোনা পাশ ফেল ঢুকালি কেন? তোকে না আলোচনায় আনাই উচিত না। তুই একটা লস্ট প্রজেক্ট। তোর দ্বারা কখনো প্রেম টেম হবে না জীবনে। রূপ, বড় ভাইয়ের থেকে কিছু শেখ। 22 বছর জীবনে 25টা প্রেম আমার। ভুল কইছস তুই। কালকে না একটা বাড়লো, মোট 24টা। শালা তুই একটা হারামি। এমনে কত লাগে তোর? আবার ভালা ভোলা রৌফটাকে নষ্ট বানাতে চাচ্ছিস? থামো তো, আসল টপিকটা তো এখনো বলিই নাই। ম্যাজিস্ট্রেটটা কি জোশ ছিল কি বলবো। বৃষ্টি আপাও বলেছে হ্যান্ডসাম ছিল। ছি ছি, তোরা দুইটাই না বিবাহিত? আমার এমন সুন্দর সুদর্শন ভাইগুলো রাইখা বুইরা ম্যাজিস্ট্রেটের দিকে নজর কেমনে দিলে? বিবাহিত তো শুধু নেহা আপু। বৃষ্টি আপুর জামাই কই পাইলা? বড় মা, তুমি কি আমাদেরকে নাস্তা দিবে না? পপকর্নটা ভেজে দাও, রুফকে পাঠাচ্ছি, ওর কাছে দিও। না না না, চকলেটে কাজ হবে না, জল রং কিনে দিতে হবে। ওকে ওকে, ডান। রৌফ উঠে যেতে নেহা সাব্বিরের উদ্দেশ্যে বলল, দিলে তো ফাঁসিয়ে। আরে তোমরা তো জানোই না, নেহাকে একজন পছন্দ করেছে, স্বয়ং মেয়রের ছেলে। বাবা কি প্রেম! লাল গোলাপ সহিত হাজির, 2 বার প্রপোজও দিয়েছে। না না, এটা হতে পারে না। নেহা বোন, তুই রাজি হয়ে যাসনি তো আবার? আমার একটা মাত্র বড় ভাইয়ের কি হবে এবার? নেহা বুক পাকালো। জেরিন সাব্বিরের সাথে তাল মিলালো। এমন ভাব করছো যেন তোমার ভাই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমাকে না পেলে ইহ জগৎ ত্যাগ করবে। সে তো দু চোখে দেখতে পারে না আমাকে, দেখলে তো অসুস্থ হয়ে মরে যাচ্ছিলাম, তবুও একবার কথা বলতে আসেনি। তোর দুঃখটা বুঝতে পারছি আমি। নেহা বোন, তুই বিশ্বাস কর, ভাইয়া তোর সামনে আসলে কিছু বলে না। তুই যেদিন হাত কেটেছিলি সেদিন যা করেছিল কি বলবো, কি সুন্দর প্রেম নিবেদন করেছিল। নেহা চোখ বড় বড় করে তাকালো। জেরিনও মাথা ঝাঁকালো, যার মানে সত্যি এসব। তোমরা বললে আর কি হবে, কোনোদিন তো মনে হয় না স্বীকার করবে। আমার কাছে একটা প্ল্যান আছে। নেহা, তুই বলবি তুই ভাইয়াকে ছেড়ে দিতে চাস বা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাস। ভাইয়া যেহেতু তোকে ভালোবাসে, তোকে কোনো মতেই যেতে দেবে না। আর এই কয়েকদিন তুই ভাইয়াকে এড়িয়ে চলবি, এমন ভাব তার প্রতি তোর কোনো ফিলিংসই নাই। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের একজন অন্তত বড়দের সাহায্য নিতে হবে। তোমার প্ল্যান শুনে এখনই কোমায় চলে যাচ্ছি আমি। তোমার ভাই যদি টের পায় না,
সবগুলো চর আমার বেচারা গালে মারবে। আরে নেহা বোন, আমি আসি না, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিব। আমার তো ভাইয়াকে হেল্প করছে না কে? এখন বড়দের মধ্যে বড় আব্বু আমাদের সাহায্য করতে পারে। কি আব্বু আর মানুষ পেরি না? তোকে আমার বাপের কথা কইতাম? শুধু বড় আব্বু ছাড়া বাকি সবাই তো ভাইয়ার ভক্ত, বাকিরা বললেও মানবে না। যা তুই গিয়ে তাহলে আব্বুকে বল। আমি না, নেহা বোন বলবে। সবাই মিলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। শেষে নেহা। নিখিল জোরে নেহার নাম ধরে ডেকে উঠল। নেহার অন্তত আত্মা ঠুঠু করে শুরু করেছে। যা করার তো রাস্তায় করে এসেছে। যত সাহসী হোক, কথা বলার সময় মুখ চালালেও এখন ভয় হচ্ছে। নিখিল যা রেগেছে। নেহা দাঁত বের করে মেয়েকে হাসলো। নিখিলের পেছনে মিহিরও আসছে। আজ সাব্বির ডেকে বলল, মিহির ভাই আসো জলদি, কথা আছে। নেহা বলল সে যাবে তাদের সাথে। নিখিল হাত থেকে ঘড়ি খুললো। নেহাকে শান্ত কণ্ঠে বলল, রুমে আয়, তোর সাথে কথা আছে আমার। নেহা জিভ দিয়ে ঠোঁট ভেজালো। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কি কথা এখনই বলুন। সবাই সিঁড়ি থেকে এক প্রকার উবে গেল। নেহা অসহায় দৃষ্টিতে তাকালো। নিখিল এগিয়ে এসে নেহার হাত চেপে ধরলো। কি যেন বলছিলি তুই? ম্যাজিস্ট্রেট সুন্দর, পাবেল, তোমার দেয়া ফুলগুলো সুন্দর। চল, আজ তোকে আমি এর থেকে বেশি সুন্দর জিনিস দেখাচ্ছি। না, আমি দেখতে চাই না, হাত ছাড়ুন আমার। নিখিল নিজের সাথে নেহাকে রুমে নিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নেহা ভয় পাচ্ছে, কিন্তু ভাব নিয়ে বলল, দরজা বন্ধ করেছেন কেন? আমাকে টেনে টুনে আনার কি মতলব? নিখিল শার্টের বোতাম দুইটা খুললো, ওয়ালেট বের করে টেবিলের উপর রাখলো। নিখিল এবার সরু দৃষ্টিতে নেহার দিকে তাকালো। নেহাকে পুরোপুরি একবার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। নেহার অস্বস্তি হচ্ছে। নিখিল এবার নেহার দিকে এগোতে থাকে। নেহার চুকচুক মন কিভাবে পালাবে ওটা ভাবতে ব্যস্ত। নিখিল কিভাবে নিজের দিকে অগ্রসর হতে দেখে নিচ থেকে তার পা পেছাতে থাকলো। আশ্চর্য তো, নেহা আবারও চোরা চোখে তাকাচ্ছে। নিখিল এক মনে নেহার দিকে তাকিয়ে, নিখিল ভাই কি দেখাবেন দেখিয়ে দিন, আমি চলে যাব এখান থেকে। নেহার পিঠ ঠেকলো দেয়ালে। পেছানোর জায়গা নেই। নেহার ভেতরে ভেতরে প্রচুর ভয়, বারবার হাত কচলাচ্ছে। নিখিল নেহার সামনে এসে দাঁড়ালো। দেয়ালে দু হাত রেখে নেহার দিকে ঝুঁকে বলল, এবার বল, কি যেন বলছিলি তুই? তুই আমার কথা কেন শুনবি? আমি কে হই তোর? নেহা এদিক ওদিক তাকালো। হার্টের অবস্থা বেজায় খারাপ, বেচারা লাফাতে লাফাতে কখন জানি টুপ করে বেরিয়ে আসে। নেহা মনে মনে বলল, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। আমি তোর কে তুই সত্যি জানিস না? কথার থেকে কাজে বুঝিয়ে দেওয়াটা মনে হয় বেশি কার্যকর, তাই না নেহা? নেহা নিখিলের দিকে তাকালো। নিখিল নিজের ঠোঁট কামড় ধরে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি। ঠোঁট দুটিও হাসছে তার। ভীষণ রকম সুন্দর লাগছে দেখতে। শার্টের বোতাম খোলা যেন কারো তিজোরির দরজা হাট করে খুলে রেখেছে কেউ। বেহায়ার মতো ওদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল নেহা। নিখিলের হাসি ঠোঁটে প্রসারিত হলো। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই দেখতে এত মারাত্মক কেন? পিওর হোয়াইট চকলেটের মতো, একটু টেস্ট করতে দিবি? নেহা চোখ খুলে ফেললো সাথে সাথে। নিঃশ্বাস দ্রুত পড়া শুরু হয়েছে এবার। জামার দুই অংশ চেপে ধরে রেখেছে। এখন থেকে না পালালে তার মৃত্যু নিশ্চিত। নিখিল ভাই এমন লাগামহীন কথা বলবে কে জানতো? তাহলে আসার আগে পালিয়ে যেত। নেহার কোনো সারা শব্দ নেই। নিখিল নেহার মুখের খুব কাছে চোখের পলক পড়ছে ঘন ঘন। নিখিলের দিকে তাকাতেও পারছে না নেহা। নিখিল এক হাত নেহার মাথা গলিয়ে রাখতেই নেহা এবার কেঁদে দিবে এমন অবস্থা। কাপা কণ্ঠে বলে উঠল, প্লিজ নিখিল ভাইয়া, দূরে সরুন। নিখিল দূরে সরাতো দূর, আরো কাছে আসলো। তার দৃষ্টি নেহার পাতলা গরনের মোহনীয় ঠোঁটে। নেহা পরপর দুইবার ঢোক গেল। নিখিল ঠোঁট এগিয়ে দিতেই নেহা চোখ বন্ধ করে ফেলল। নেহার মনে হলো ওর সব শক্তি লোপ পেয়েছে। নিখিলকে সরানোর জন্য হাত উঠানোর মতো শক্তি খুঁজে পাচ্ছে না। নিখিল নেহা তীরবীর করে কাঁপতে থাকা ঠোঁট ছুঁয়ে না দিতে পারার আফসোস হলো। ঠোঁট ছেড়ে মুখ গুজিয়ে দিল গলায়। নেহার শরীর মুহূর্তে কেঁপে উঠল। ইলেকট্রিক শক খাওয়ার মতো অবস্থা। নিখিল মুখ গুজে দিয়ে ক্ষান্ত হয়নি। একটা ছোটখাটো কামড় বসিয়েছে নেহার গলায়। নেহার ঠোঁট কামড়ে ধরেছে। নিজে ব্যথা পেলেও আওয়াজ করলো না একদম। এটা তোর তখনকার করা প্রশ্নের উত্তর। বুঝতে পেরেছিস আমি তোর কে? না, বুঝিনি। মুখ নেই আপনার, মুখ দিয়ে বলুন। নিখিল পরপর কয়েকটা চুমু বসিয়েছে নেহার ঘাড়ে গলায়। নেহার বেহাল অবস্থা।
তবুও একবারের জন্য নিখিলকে আঁকড়ে ধরছে না সে, আর না ছাড়িয়ে নিচ্ছে নিজেকে। নিখিল নেহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এবার কানে কাছে মুখ থেকে ফিসফিস নেশা ভরা কণ্ঠে বলল, একটা মেয়ে নিজেকে ছোঁয়ার অধিকার স্বেচ্ছায় শুধু তার স্বামীকেই দেয়। আমি যদি তোর কিছু নাই হতাম, তুই নিজে আমাকে দূরে সরিয়ে দিতি, কোষে 2-4টা চর লাগাতি, কিন্তু তুই করিসনি। তুই নিজেকে ছাড়িয়েও নিতে চাসনি। তার মানে তুই নিজেও জানিস আমি কে তোর। নিখিলের রুমের দরজায় কান পেতেছে সাব্বির। বৃষ্টি, মিহি, জেরিন দাঁড়িয়ে আছে দরজার সামনে। সাব্বির কান খাড়া করে শোনার বৃথা চেষ্টা চালাচ্ছে, কিন্তু না, ভেতর থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। এত সময় ধরে কি কথা বলছে নিখিল? পুলিশকে কল লাগা জেরিন বোন। নেহাকে নিশ্চিত খুন করে গুম করে দিয়েছে নিখিল ভাই। জেরিন সহসা একটা মেরে দিয়েছে। সাব্বিরের মাথায় ছেলেটা এত আজগুবি কথা বলে না মাঝে মধ্যে। মিহি দরজায় ধাক্কা দিতে থাকলো এবার। শালা, একা একা প্রেম করছিস, আমরা সবাই সিঙ্গেল, ভুলে যাবি না একদম। আমরা যেহেতু পারছি না, তোরও কোনো রাইট নাই বউ নিয়ে দরজা বন্ধ করে থাকার। বের হ বলছি। মিহিরের দরজা ধাক্কানোর মাঝে এই দরজা খুলে গেল। নিখিল দরজা খুলতে নেহা নিখিলের হাতের নিচ দিয়ে বের হয়ে এক দৌড় লাগিয়েছে। সাব্বির, জেরিন, বৃষ্টি মুখ চাওয়াচাই করলো। মিহির দরজা ঠেলে ভেতরে গেল, সাথে গেল নিখিল। সাব্বির, বৃষ্টি, জেরিন ছুটলো নেহার কাছে। ভাইয়ের থেকে জানার মতো দুঃসাহস এখনো একটারও জন্মায়নি। একদম হুমড়ি খেয়ে পড়েছে নেহার রুমে 3 জন। জেরিন দুহাত বুকে গুজে নেহাকে পরপর পুরোপুরি স্ক্যান করেছে। বৃষ্টি পাশে গিয়ে বসলো। সাব্বির আয়েশি ভঙ্গিতে বসলো চেয়ারে। কি করছিলে ভাইয়ার রুমে? ভাইয়া তোকে নিয়ে গিয়ে মাইট টাইট দেয়নি তো আবার? মারবে কেন, এমনি কথা বলতে ডেকেছিল। এই, আমি তোর বড় না? মিথ্যে বলে যে ধরাত পড়বি জেনেও বলিস কেন? রোম্যান্স করছিলাম, এবার শেষ হয়েছে তোমাদের প্রশ্ন করা। সাব্বির, জেরিন চোখ ছোট ছোট করে তাকালো। সাব্বির অবিশ্বাস্য কণ্ঠে বলল, নিখিল ভাই আর রোম্যান্স? প্লিজ নেহা বোন, সত্যিটা বল, কয়টা চর খেয়েছিস? আমি তোর চর খাওয়ার লিস্ট বানাচ্ছি, গিনিস বুকে নাম লিখাবো বলে। এই এখনই রোম্যান্স করলে কেমন হবে? আমার চরের রেকর্ড করা হবে না তাহলে? নেহা কপা চাপালো। মিথ্যাটাও বিশ্বাস করলো না, এখন সত্যিটাও না। কি মুসিবত! জেরিন সাব্বিরের সাথে তাল মিলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার ভাই যা নিরামিষ ওসব এর দ্বারা হবে না। তুই ছেড়ে কাস তো বাপু, সত্যি কাহিনী ক। বৃষ্টি চুপচাপ নেহাকে পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর মিটমিটিয়ে হাসা শুরু করেছে। তা দেখে জেরিন, সাব্বির দুজন সন্দিহান দৃষ্টিতে তাকালো। এই তোর আবার কি হলো রে বৃষ্টি? নেহা সত্যি কথাই বলেছে। তুই কিভাবে বুঝলি? চিহ্ন সাথে করে নিয়ে এসেছো তো। জেরিন হঠাৎ করে তাকালো নেহার গলার দিকে। ফর্সা ত্বকে লাল দাগটা স্পষ্ট। নেহার ওড়নাটা জড়ানো হলেও গলার উপরের অংশের দিকটা ঢাকতে পারেনি। জেরিন তো চিৎকার করে বলল, এই সাব্বির, আমারে চিমটি কাট জলদি। ইয়া মাবুদ, কত কিছু যে আরো দেখতে হবে। নেহা বোন, তুই এটা কোনো কাজ করলি? তোর একমাত্র বড় ভাই এখনো সিঙ্গেল, আর তুই মানা চাই এসব? কি কষ্ট, পুরাই কষ্টের ক্যাথা বালিশ। কিন্তু তুই আমাদেরকে আসবি বলে গিয়ে প্রেম করা শুরু করে দিলি। প্ল্যানটা অর্ধেক রাস্তায় পড়ে আছে, বড় আব্বুর কাছে যেতে হবে। নেহাকে টেনে নিয়ে গেল ওরা। শাহ আলম চৌধুরীর রুমের বাইরে পায়চারি করছে, কিন্তু ভিতরে ঢুকছে না কেউ। শাহ আলম চৌধুরী নরম মানুষ, তার সাথে সবারই ভাব আছে, কিন্তু আজকের টপিকটা কেমন কেমন টাইপের। তার উপর ওনার নিজের ছেলের বিপক্ষে তাকে মানাতে এসেছে। বৃষ্টি নেহাকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দেয়। শাহ আলম চমকায়। হঠাৎ নেহা গড়িমসি করে বলে, বড় আব্বু আসসালামু আলাইকুম। ওরে ভদ্রলোক সালাম দিচ্ছে দেখো। শ্বশুর পটানোর নিনজা টেকনিক কেউ ওর থেকে শিখ। জেরিন সাব্বিরের মুখ চেপে ধরেছে। শাহ আলম চৌধুরী দেখলে নেহা বারবার হাত কচলাচ্ছে। কি নিয়ে অভয় নিয়ে বললেন, কিছু বলবি তুই মা? হ্যাঁ হ্যাঁ বড় আব্বু, কিন্তু আগে তুমি কথা দাও, আমাদের কথা শুনে রাগ করবে না। আমাদের মানে সবগুলা বাদর আছে নাকি সাথে? দাঁত কেলিয়ে ভেতরে ঢুকলো 3 জন। সাব্বির পুরো কাহিনী বুঝিয়ে বলল শাহ আলম চৌধুরীকে। শাহ আলম চৌধুরী এসব ছেলে মানুষের যোগ দিতে চাইল না, কিন্তু তেদর ছেলেটাকে একটা শিক্ষা দিতে সব বাচ্চা মেয়েদের সায় দিবে ভাবলো। শাহ আলম চৌধুরীর গম্ভীর কণ্ঠ শুনে 4 জনই চিন্তায় পড়ল, যদি রাজি না হয়। শাহ আলম চৌধুরী হেসে বললেন, রাজি আমি, কাল থেকে মিশন শুরু তাহলে। এ বলে হাত বাড়ালেন তিনি। 4 জন তো খুশিতে গদগদ হয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। শেষে হাত মিলিয়ে নিল। যেভাবেই হোক নিখিলের মুখ থেকে বের করতে হবে সে নেহাকে ভালোবাসে। প্রপোজ না করা পর্যন্ত নেহা নিখিলকে পাত্তা দিবে না।
কঠোর হতে হবে, এটাই সবার নির্দেশ। সকালবেলা তো বাহিরে হাঁটতে যান শাহ আলম চৌধুরী, আজও ব্যতিক্রম হয়নি। তবে আজ তিনি ফিরেছেন বেশ দেরি করে। টেবিলে বসে একটু একটু করে খাচ্ছে নেহা। বৃষ্টি, রৌব, জেরিন এসেছে সবে, সেও প্লেট উল্টো পরোটা তুলে নিল। সাব্বির এসে ছিনিয়ে নিল, তার প্লেট খেতে খেতে বলল, তোর হাতের ছোঁয়া লেগে জেরিন বোন কি বলবো, পরোটার টেস্ট 6 গুণ বৃদ্ধি পেয়েছে। আহ, তোর জামাই তো তোকে মাথায় তুলে আশা দিবে খুশিতে। কথা শুনে হুঁ হাঁ করে হাসি দিল বাকিরা। নিখিল বসে আছে সোফায়, অফিসের জন্য তৈরি হয়ে নেমেছে সে। শহীদুল চৌধুরী, মাহফুজ চৌধুরী আসলেই সে টেবিলে আসবে। সেতারা বেগমের খাবার রুমে দিতে গেলেন সাহারা বেগম। শাহ আলম চৌধুরী বাসায় ঢুকলেন থমথমে মুখ নিয়ে। সবাই মুখ চাওয়াচাই করলো। তাদের প্ল্যান শুরু করার কথা আজকে খাবার টেবিল থেকে। শাহ আলম চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বিরক্তি সুরে বলল, রাস্তাঘাটে আজকাল মাস্তানিও শুরু করে দিয়েছো দেখছি। তখন ড্রয়িং রুমে আসলো শহীদুল চৌধুরী আর মাহফুজ চৌধুরী। বড় ভাইয়ের কথা শুনে এগোলেন সেদিকে। নিখিলের মাঝে তিনি ভাবান্তর নেই, সে এক মনে এখনো খবরের কাগজের দিকে তাকিয়ে। বিরক্তির সীমা এবার বাড়ল। শাহ আলম চৌধুরীর ছেলে তাকে পাত্তা দিচ্ছে না একদম। শাহ আলম চেঁচিয়ে বললেন, কি হলো, কথা শুনতে পাচ্ছ না তুমি? নিখিল ভ্রু কুচকে তাকালো এবার। শহীদুল ভাইকে থামিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। সকাল সকাল এত রেখেছেন কেন তিনি? শাহ আলমের রাগী কণ্ঠ, তোর আদরের ভাইপো মেয়রের ছেলের হাত ভেঙে তাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়ে এসেছে নিজ দায়িত্বে। কমিশনার সাহেবের কাছে কথা তুলেছেন মেয়র সাহেব, তিনি আসবেন বাড়িতে। এবার বলে দিচ্ছি, একে আমি বাঁচাতে পারবো না, যা খুশি হোক নিয়ে যাক ধরে পুলিশ। আসতে দাও কমিশনারকে, তিনি না আসলে আমি যেতাম। খাবার টেবিলে সব ভাই বোনরা হা করে কথা শুনছে। বৃষ্টি ফিসফিস করে বলল, ভাইয়া তো দেখছি একদম ফাটিয়ে দিয়েছে রে বন্ধু। নেহা গুঁথো মারলো বৃষ্টিকে। নিখিলের সরু দৃষ্টি নেহার উপর। নেহা দাঁত বের করে কোনো রকম পানি গ্লাস হাতে তুলে নিল। এই ছেলের দিকে এখন ভুলেও তাকানো যাবে না। আওয়াজ শুনে ছুটে এসেছে গৃহিণীরা। এমনটা কেন করেছিস নিখিল? আমার বউয়ের হাত ধরেছিল রাস্কেলটা, ওকে যে জানে মেরে দেইনি, এটা ওর ভাগ্য। নিখিলের কথা শেষ হওয়ার আগে মুখে পানি নিয়ে কেসে উঠল নেহা। বেচারির চোখ উল্টে আসার উপক্রম। হামিদা বেগম এগিয়ে এসে পিঠে হাত বুলালেন। নেহা একবার তাকালো নিখিলের দিকে। ওর কাশির চোটে চোখে দিয়ে পানি চলে এসেছে, নাক মুখ লাল হয়ে গেছে। নিখিল নেহার দিক তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। নেহা চোখ নামিয়ে ফেললো। আজকের মতো ওর এরকম পরিবেশ নেই। নিজেদের প্ল্যান স্থগিত করেছে ওরা। নিখিল হন হন করে চলে গেল না খেয়ে। হামিদা বেগম ডাকলেন কিন্তু শুনলো না। বাকিরা টেবিলে বসলো এসে। ছোটরা কোনো রকম খেয়ে ভাগলো। জেরিন সাব্বির ভার্সিটিতে চলে গেল। বড় আব্বুর রাগ শান্ত হলে কাল সকালে আবার নিজেদের কাজ করবে তারা। বেশ অলস সময় কাটছে নেহা আর বৃষ্টি। দুজন মিলে কথা বলছে। ছাদের এক পাশে দাঁড়িয়ে ভেবেছে একটু বের হবে বাহিরে হাঁটার জন্য। আজ আবহাওয়া ভীষণ ভালো, ফুরফুরে বাতাস ছড়িয়েছে। ছাদের এক পাশে ফুলের গাছ লাগানো, গোলাপ গন্ধরাজ ঘ্রাণ মিশে এক সুমিষ্টি সুবাস ছড়িয়েছে। চোখ বন্ধ করে শ্বাস টানলো নেহা। ফুরফুরে মেজাজ তার। খুব জানতে ইচ্ছে করছে নিখিল আজ সারাদিন খেয়েছে কিনা। সকাল সকাল তো ভাব নিয়ে বেরিয়েছে এই ছেলে। বিকেল 3টে বাজতে চলল। বৃষ্টির ফোন বেজে উঠলো শব্দ করে। মিহির নামটা জলজল করে উঠলো স্ক্রিনে। বৃষ্টির মুখ জুড়ে হাসি, যা মুগ্ধ নয়নে দেখলো নেহা। দোয়া করে ফেললো ফটাফট যাতে সারা জীবন এমনভাবে হাসি খুশি থাকে মেয়েটা। মিহির ভাই সত্যি অমায়িক মানুষ। হঠাৎ নেহার মন খারাপ হলো। নিখিল ভাই কেন তাকে একবার ফোন করে না? কাজে ফাঁকে জানতে চায় না সে কি করছে? সারাদিন কি মানুষটা তার কথা একবারও মনে পড়ে না? এত কাজ করা লাগবে কেন তার? বিষণ্ণ মনে তাকালো লম্বা ডালাপালা ছড়িয়ে দেখা গাছটার দিকে। ফোনে হাতে তুলে নিল, কিন্তু ফোন দেওয়া হয়ে ওঠে না। আর কোথায় যেন একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে তাদের মাঝে। বৃষ্টি এসে হঠাৎ নেহার হাতে ফোন গুঁজে দিয়ে দিল। নেহা ভ্রু কুচকে বলল, মিহির ভাইয়ের সাথে আমি কি কথা বলবো? বৃষ্টি ফোন ধরিয়ে দিয়ে ততক্ষণে চলে গেছে। নেহা বোকার মতো তাকিয়ে থেকে ফোন কানে ধরল। নেহা কিছু বলার আগে ওপাশে গম্ভীর বৈশালী কণ্ঠটি ভেসে আসলো, ফোনটা কানে দিতে এত সময় লাগে তোর? নেহা চমকে উঠল। মিহির ভাইয়ের বদলে নিখিল ভাই ফোন করেছে তাকে। কথা বলবি না নাকি? কি কথা বলবো? নেহার কথা শুনে হাসলো নিখিল। সত্যি মেয়েটা আস্ত বোকা, শুধু মুখেই ফটফট করে।
নিকে ঝেড়ে গা এলিয়ে চোখ বন্ধ করে বলল, যা খুশি। আপনি খেয়েছেন তো নিখিল ভাই? তা জেনে তুই কি করবি? আমার খাওয়া না খাওয়ায় তোর কি আসে যায়? নেহার রাগ লাগলো। ফোন দিয়ে এগুলো কেমন কথা? সব কথার উত্তর দিতে গিয়ে পেছনে লাগবে কেন এত? কিছু না। ফোন দিয়েছেন কেন আপনি আমাকে? আমার প্রতি হঠাৎ এত দরদ উঠলো কেন? ফোন দিয়েছেন তো মনে হয় ভুল করে। মিহির ভাই আপনাকে জোর করে মোবাইল ধরিয়ে দিয়েছে, না হয় তো জীবনেও ফোন করতেন না আমাকে। নেহা বৃষ্টির হাতে ফোন ধরে দিয়ে বলল, অসহ্য লোক। তাড়াতাড়ি রেডি হ, শাড়ি পরবি বুঝলি? আজকে মন ইচ্ছা মতো ঘুরবো রিক্সায় করে। তোর ভাই দিয়েছে মেজাজটা বিগড়ে। আর কোনো দিন যদি এর হয়ে ফোন আমাকে দিতে আসিস তো বেশি ভালো হবে না বলে দিলাম। জারি বৃষ্টি হা হয়ে কথাগুলো শুনে নিল। কি থেকে কি হলো? মিহির নিখিলকে 2-4টে ঘুষি দিয়েছে ইতিমধ্যে। এই শালাকে দিয়ে জীবনে প্রেম হবে না। একটু রসকস নেই। কি বললো মেয়েটাকে তুই জেনে কি করবি? তা না সুন্দর করে বলতে খেয়েছি, তুমি খেয়েছো? কপাল করে এমন বন্ধু জুটিয়েছে। নেহার জন্য 10 বস্তা আফসোস ছেড়ে রুম থেকে বেরোলো সে। নিখিল ভাবলে সেনভাবে কাজে মন দিল। বৃষ্টি রেডি হয়ে এসে দাঁড়ালো নেহার রুমের সামনে। নেহা বড় হওয়ার পর শাড়ি পরেছে কিনা সন্দেহ, তবে মেয়েটার ভীষণ পছন্দ। শাড়ি কিনে রেখেছে, না হয় বড়রা কেউ না কেউ গিফট করেছে। আলমারির বড় অংশ জুড়ে শুধু শাড়ি। বিয়ের দিন শাড়ি পরেছিল, ওকে ধরে বেঁধে ছোট মা, নিজেও পরে টুকটাক। বৃষ্টি দরজা ঠেলে ঢুকলো ভেতরে। নেহা শাড়ির কুচি ধরে রেখেছে ঠিক করতে ব্যস্ত। বৃষ্টি নিচে ঝুঁকে বসে পড়ল, কুচিতে হাত রেখে দিল। শাড়ি পরতে গিয়ে মেয়েটা পুরো ঘেমে গেছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। নেহা সাজ বলতে খুব হালকা রঙের একটা লিপস্টিক দিয়েছে, আর একটু আইলাইনার। কাজল পরতে গিয়ে কেঁদে কেটে ভাসিয়ে দেয়, তাই আর পরার ইচ্ছে জাগেনি, বাদ দিয়েছে পুরোপুরি। চুলগুলো খোপা করে নিল ভালো করে। গোলাপি পাড়ের আকাশি রঙা শাড়ি। বৃষ্টি উঠে দাঁড়িয়ে প্রথমে মাশাল্লাহ বলে নিয়েছে, পরে শাড়ির দিকে তাকিয়ে বলল তার ভাই দিয়েছে কিনা। নেহা যেন আকাশ থেকে পড়লো, বিদ্রুপের সহিতও বলল, ছি ছি বৃষ্টি, নিজের ভাইকে তুই চিনতে কিভাবে ভুল করলি বোন? এই বেটা দিব শাড়ি আর মানুষ পেলি না। যদি কোনোদিন দেয় তো মনে করবি ওই দিন পৃথিবীর কোনো এক দিক দিয়ে ধসে পড়ে গেছে। বড় আব্বু এবার জন্মদিনে গিফট দিয়েছিল আমায়, পড়াশোনার চক্করে তো গিফটই খোলা হয়নি। তোর ভাইয়ের এত টাকা দিয়ে কি করে বলতো? কিপটা বেটা, সবাই জন্মদিনে গিফট দিল আর এ কোনো দিন আমাকে একটা লজেন্সও দিল না। হতাশ, আমি হতাশ। এই জামাই নিয়ে ভবিষ্যতে আমি কি করব? মিহির ভাই তোকে প্রেমিক হয়েও কত কিছু গিফট দিল, আর এরে দেখ, আগে তো দূর, বিয়ের পরও দিল না, আবার নাকি ভালোবাসে। তোর ভালোবাসার খেতায় আগুন বদলোক। বৃষ্টি শুনলো, কি বলবে এখন? তার ভাইটা আসলে কেমন জানি সবাইকে এত কিছু দেয়, কিন্তু নেহার বেলা ঘন্টা বোন হিসাবে তো দিতে পারতো কিছু। তপ্ত শ্বাস ছাড়লো। নেহার হাত টেনে রুম থেকে বের হলো। দুজন মিলে বিদায় নিয়ে রিক্সায় উঠলো। ফুরফুরে বাতাসে মন ভালো হয়ে গেল ওদের। সারা বিকাল ঘুরবে আজ। পাশাপাশি হাঁটছে দুজন। রাস্তার পাশে দাঁড়িয়ে চা নিল 2 কাপ। ফুটপাতের উপর অনায়াসে বসে পড়লো নেহা। রাস্তার উপর পা গলিয়ে দিয়ে চোখ বুজে চাকে অনুভব করলো যেন। বৃষ্টি একপাশে দাঁড়িয়ে খাচ্ছে। পরিবেশটা সত্যি মুগ্ধকর। রাস্তায় গাড়ি চলছে কিছুক্ষণ, পরপর ব্যস্ত শহরে আজ কোলাহল কিছুটা কম। বৃষ্টি কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো বাহারি ফুলের দোকানটায়। 2টা বেলি গাজরা কিনে নিল, সাথে কয়েকটা গোলাপ। সাদা গোলাপের মিশ্রণে ফুটন্ত গোলাপগুলো ঝলমল করছে। নেহা খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত। টানা টানা আঁখি জুগলে মুগ্ধতা। মন আজ অতিশয় ভালো। এত এত বিষাদ মানুষের জীবনে, তবু এই ছোট ছোট মুহূর্তগুলো যেন থমকে দেয় সবকিছু। কখনো কখনো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে সময় দেওয়া উচিত। নিজেকে নিয়ে আমরা ভাবতেই ভুলে যাই। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়, সবাইকে ভালো রাখতে নিজেকে ভালো রাখাটা জরুরি। নেহার ঘোর কাটলো বৃষ্টির কণ্ঠে, আমার ভাই দেয়নি তাই আমি দিলাম। নেহা তাকালো বৃষ্টি বাড়িয়ে দেওয়ার হাতের দিকে। গোলাপগুলো দেখে হাসলো। হাত বাড়িয়ে নিয়ে নাকের কাছে ধরলো। দীর্ঘ নিঃশ্বাস নিল। গোলাপের সবটুকু সুঘ্রাণ যেন শুষে নিল নিজের ভেতর। বৃষ্টি নেহার খোপায় গাজরা গুজে দিতে দিতে বলল, 3 মাস বিবাহিত জীবনের শুভেচ্ছা ভাবি। 3 মাস ধরে সিঙ্গেল লাইফ বিদায় নিয়েছে আমার জীবন থেকে, কিন্তু মনে হচ্ছে আমি আজীবন সিঙ্গেলই থাকবো। তোর ভাই যা মানুষ, এইরকম জামাই থাকলে সব মেয়ে সারা জীবন বিবাহিত সিঙ্গেল থাকবে।
সন্ধ্যা গড়াতেই দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল জেরিন। আর সাব্বির ভাই জানতে পারলে ওদের দুটোকে পচা নালায় চুবিয়ে দেবে। ওদেরকে রেখে একা একা ঘুরতে আসায় বাড়ির কাছে বসে এসে ফুচকা খাওয়ার বাহানা ধরল বৃষ্টি। নেহাও নামলো ওর সাথে। ওই গলির পরে গলিতেই ওদের বাসা, আজান পড়েছে ইতিমধ্যে। নেহা ঝাল খেতে পারে না, তবু বৃষ্টিকে সঙ্গ দিতে এক প্লেট নিল। দোকানিকে কম ঝাল দিতে বললেও নেহার মনে হলো এখানে কৌটার সব ঝাল দিয়ে দিয়েছে। বৃষ্টির টকের দিক তাকিয়ে নাক কুচকাল নেহা। টকটকে লাল হয়ে আছে মরিচের গুঁড়োতে। নেহা এক পাশে দাঁড়িয়ে খেতে লাগলো। অনেক কষ্টে 4টা ফুচকা খেয়েছে। বাকিটা প্লেট সহ রেখে মুখ হা করে বাতাস করছে। না পাচ্ছে পানি, না পাচ্ছে মিষ্টি জাতীয় কিছু। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে নেহার। বৃষ্টি নিজে খাওয়া শেষ করে আসলো নেহার কাছে। নেহা বুঝলো সে ঠিক আছে, কিন্তু ফর্সা মুখশ্রী ইতিমধ্যে টমেটো হয়ে গেছে। নেহার ফোন বেজে উঠল। হঠাৎ নাম্বার দেখার সময় নেই, যেন তার কাছে বাসায় গিয়ে পানি খেতে পারলে বাঁচে এখন। নেহা ফোন কানে ধরলো। ওপাশ থেকে নিখিলের রাগী কণ্ঠ ভেসে আসলো। কোথায় তুই? ঝাল। তুই কোথায় ইডিয়েট? নেহা ফোন বৃষ্টির দিকে বাড়িয়ে দিল। কথা বলার মতো পরিস্থিতি তার নেই। বৃষ্টি ফোনের স্ক্রিনে খারুস নামটা লেখা দেখে ভয়ে জমে গেল। রাত হয়ে গেছে, দুজন বাসায় যায়নি নিশ্চিত। খবর পেয়ে গেছে। বৃষ্টি কাপা কণ্ঠে বলল, ভাইয়া। তোরা দুজন কোথায়? রাত হয়েছে খেয়াল নেই? ঘোরাফেরা করবো 2টার আমি। নেহার কি হয়েছে? কথা বলতে গিয়ে ঝাল বললো কেন? বাসার কাছে ভাইয়া, 1 মিনিট লাগবে। আর নেহা ফুচকা খেয়েছিল, একদম ঝাল লেগেছে। নিখিল নীরব ধমক দিল যেন বৃষ্টিকে। বৃষ্টি নেহার হাতে ফোন ধরিয়ে দিল। নেহার কাঁদো কাঁদো ফেস। বেচারি মোটেও কথা বলতে চায় না এখন। নেহা তীব্র অনীহা নিয়ে কানে ফোন ধরলো। আজকে বাসায় আসি আমি, ও তোকে এত ফুচকা খাওয়াবো সারা জীবনের মতো শখ ঘুচে যাবে তোর। দেখবো কত খেতে পারিস। এদিকে বাড়িতে একেবারে হুড়মুড় করে ঢুকলো নেহা। শাড়ির কুচি ধরে লাগিয়েছে এক দৌড়। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। কিছুটা হয়তো স্বস্তি পেয়েছে ওর মুখ। পানি খাওয়ার সময় শাড়ি ভিজে অবস্থা খারাপ, সেই দিকেও খেয়াল নেই তার। ফ্রিজ খুলে ভাগ্যক্রমে আইসক্রিম পেয়ে গেল। ওইদিকে তাহমিদা বেগম বকে চলেছে। এক নাগারে এসব কানেও তুলছে না নেহা। হামিদা বেগম এসে যোগ দিয়েছে সাথে। ছেলের বউদের উচ্চ বাক্য শুনে বেরিয়ে আসলেন সেতারা বেগম। বউদের কড়া করে বললেন, আহা, তোমরা বকছো কেন এভাবে? ঘুরতে গেলে একটু দেরি হতেই পারে। এখন ঘুরবো না তো কবে ঘুরবে? যা তো বৃষ্টি, ঘরে যা, এদের কথায় কান দিস না। আমা, আপনি এই বদ দুটোকে লাই দেবে না, একদম মাথায় চড়ছে দিন দিন। রাস্তায় কত বিপদ আপদ, ঘুরে বেড়ায় বলুন তো। সেতারা বেগম উল্টো বউদের বুঝালেন। সেতারা বেগমের মাঝে অনেক পরিবর্তন হয়েছে। নাতি নাতনিদের সাথে যথাসম্ভব বন্ধুর মতো মেশার চেষ্টা করেন। একজন প্রিয় দাদি হওয়ার লক্ষ্য তার, সে পথে হাঁটছেন। বাকিটা তো নাতি নাতনিরাই বলবে। তবে এবার আর কোনো ভুল করতে চায় না। মানুষ মাত্রই ভুল, তবে সে ভুল থেকে শিক্ষা নেওয়াটা অধিক জরুরি, যেটা সেতারা বেগম করতে পেরেছেন। বাসায় ফিরেছে নিখিল। তার হাত ভর্তি পলিথিনে মোড়ানো ফুচকা। জেরিন সাব্বির নামলেও সিঁড়িবে। নেহা আর বৃষ্টিকে আচ্ছা মতো বকার ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি তাদের। নেহা তো এসে বিছানা ধপ করে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার অবস্থা সত্যি শোচনীয়। নাম মুখ লাল হয়ে আছে এখনো, তাই বেশি ঘাটেনি। ওর পরে কথা বলা যাবে ভেবে চুপ রইল। নিখিল পলিথিন জেরিনের হাতে গুজে দিয়ে বলল, সাহসী 2 বীর নারী কোথায় রাতের বেলা ঘোরার মতো সাহস হয়েছে দুজনের। আজ যদি মেরে সিধে না করেছি তো দেখিস। ফুচকা খাওয়া হচ্ছিল এদের, ডেকে নিয়ে আয়, যা সামনে বসিয়ে খাওয়াবো। না, নেহা তো ঘুমাচ্ছে ভাইয়া। রাত 8:30টার সময় কোন মানুষ ঘুমায়? ভং ধরেছে, চিনিস না তো? এটাতে হাড়ে হাড়ে বদবুদ্ধিতে ভরা। তোকে ডাকতে হবে না, আমি নিজেই যাচ্ছি। সাব্বির জেরিন একে অপরের সাথে ফুসুর ফাসুর করলো নেহাকে নিয়ে। আজকে যে ওকে কি করবে ভাইয়া। নিখিল নেহার রুমের সামনে গিয়ে ওকে বার কয়েক ডাকলো। দরজা খোলা, বাতি নেভানো, পুরো রুম জুড়ে অন্ধকার। তাহলে কি সত্যি ঘুমাচ্ছে নেহা? নিখিল রুমের ভেতরে গিয়ে লাইটের সুইচ অন করতেই বড়সড় একটা বিষম খেলো। নেহার পুরো এলোমেলো অবস্থা, উপর হয়ে ঘুমাচ্ছে। শাড়ির ভাঁজে উন্মুক্ত পিঠ, কোমর, খোপা করা চুলের অর্ধেক ছড়িয়ে পড়েছে মুখে, ঘাড়ে। নিখিল পরপর চোখের পলক ফেলল। রুম জুড়ে ঠান্ডা বাতাস, তবুও তার গরম লাগছে। ঘামতে শুরু করেছে ইতিমধ্যে। শার্টের 2-3টা বোতাম খুলে নিল। চোখ সরিয়ে নিল নেহার উপর থেকে।
নেহাকে শাস্তি দিতে এসে নিখিল নিজেই ফেঁসে গেছে। মেয়েটা ওকে পাগল বানাতে উঠে পড়ে লেগেছে। নিখিল উল্টো দিক ঘুরে নেহার নাম ধরে ডাকলো আবার। নেহার ঘুম কিছুটা পাত্তা হলো, তবু চোখ খুলল না। নিখিল আবার বলল, তুই কি উঠবি নাকি টেনে তুলতে হবে? আমি মাথায় বাড়ি দিয়েছি? আমার ঘুম দেখে কারো সহ্য হচ্ছে না কেন? ঘুমাবো এখন আমি। এবার ডাকলে চুল টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। নিখিল এবার নিজে গিয়ে নেহার হাত টেনে তাকে বসলো। নেহা চোখ খুলে নিখিলকে দেখে হাওয়া হয়ে তাকিয়ে আছে। ঘুমটুম সব হাওয়া হয়ে গেছে মুহূর্তে। ব্রেনে কিছুক্ষণ আগের সব ঘটনা জমা হতে লাগলো একসাথে। নেহার মনে হলো তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ। কি বলেছিস আবার বল? আমার চুল ছিঁড়বি তুই? নেহা না সম্পূর্ণ মাথা নাড়ায়। নিখিল নেহার দিকে এবার সরু চোখে তাকায়। এই বোকার হদ্দুটার নিজের প্রতি কোনো খেয়ালই নেই। যে জিনিস সামলাতে পারে না ওটা পড়তে যায় কেন? নেহা হাত উঁচিয়ে চুল বাঁধতে লাগলো। নিখিল এবার কিছুটা জোরে বলল, এই আগে নিজেকে ঠিক কর তুই, না হয় কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। নেহা, পরে আমার দোষ দিতে পারবি না বলে রাখছি। নেহা বিরক্তিতে চোখ মুখ কুচকালো। বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা আপনার নিখিল ভাই? আমি তো ঠিকই আছি। আপনি আমার এত সুন্দর ঘুমটা কেন ভাঙালেন এবার বলুন। পরে এখান থেকে বিদায় হন, আমি আবার ঘুমাবো। তুই ঠিক আছিস শিওর? হ্যাঁ। নিখিল শার্টের হাত গোটাতে মন দিল। সেদিকে তাকিয়ে বলল, আমি এখন যা করব তার জন্য আমি অনুতপ্ত নই। যদি এটা না করতাম তো আফসোস থাকতো। আফটার অল এত সুন্দর বউ আমার, তার সৌন্দর্যের শোভাবর্ধন করা আমার মৌলিক অধিকার। আমি মহান কোনো পুরুষ না। নিজের বউয়ের এমন আবেদনময়ী রূপ দেখেও হুঁশে থাকবো। তবে নেহা, একটা ছোট্ট সরি তোকে আমি বলে নিচ্ছি। নেহা শুধু শুনেই যাচ্ছে। কী সব বলছে এলো। নিখিল নেহার পুরো কাছে আসার আগেই যেন ওর হুঁশ ফিরল। নিজের দিকে তাকিয়ে লজ্জায় মাথা ব্যথা গেল ওর। নিখিল এগিয়ে আসতেই পেছন ঘুরে বসে পড়ল। টেনে টুনে যতটুকু পেরেছে শাড়ি ঠিক করে ফেলেছে। ঘুমানোর আগে সেফটি পিনগুলো খুলে ফেলেছিল, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। নেহার লজ্জা দ্বিগুণ হলো। লজ্জাপতি পাতার ন্যায় একবারে নুয়ে ফেলেছে মাথা। এই ভয়ঙ্কর লজ্জায় পড়তে হবে জানলে সত্যি শাড়ি পরতো না। কিন্তু নিখিল থামবার পাত্র নয়। মনে হলো নিখিল পুরো ঘোরের মধ্যে আছে। নেহার দিকে এগিয়ে এসেছে পুরোপুরি নেহা। এবার উঠে সরে পড়ল। দরজা দিয়ে বের হয়ে যেতে হবে না হয়। নিখিল আর যা খুশি একটা করে ফেলতে পারে। নেহা দৌড় দেওয়ার আগেই নিখিল থাপ করে দরজা লক করে ফেলে। নিখিল বুকে দু হাত গুজিয়ে দাঁড়িয়ে পড়ে দরজার সামনে। নেহা আবার নাক ফুলিয়ে বলল, দেখুন নিখিল ভাই, আজ অনেক কিছুই তো দেখিয়েছিস, আর কি কি দেখাতে চাচ্ছিস দেখা। আমি অপেক্ষা করছি, কোনো তাড়া নেই। আজ যত সময় ইচ্ছে নিতে পারিস। ছি ছি নিখিল ভাই, আপনি? কে তোর ভাই? অনলি কলমি নিখিল। চাইলে জান প্রাণ কলিজা যা খুশি ডাকতে পারিস। দয়া করে চুপ করুন প্লিজ। কী সব বলছেন আপনি? আমাকে যেতে দিন, বাইরে যাব আমি। এত তারা কিসের জান? ফুচকা খাবে না? আমি অনেকগুলো ফুচকা এনেছি, নিজ হাতে তোমাকে খাইয়ে দিব। নেহা হতবিহবল হতবাক দৃষ্টিতে তাকালো। হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাচ্ছে এবার। আগের নিখিলই তো ভালো ছিল। এ নিখিল ভাই চরম নির্লজ্জ। বিশ্বাস করুন নিখিল ভাই, আমি ফুচকা খেতে চাইনি, আর জীবনেও খাওয়ার নাম নিব না। এইবারের মতো ছেড়ে দিন। ঘুরতে যাওয়ার আগে পারমিশন নিয়েছিলে আমার থেকে? আপনার থেকে কেন নিতে হবে? মাকে বলে গিয়েছিলাম তো। মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছিস আজকাল। আমি তোর স্বামী, ভুলে যাবি না। আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। এখন তুই আমার দায়িত্বে আছিস। আচ্ছা তাই বুঝি। আমি আপনার স্ত্রী, এটাই বলতে চাচ্ছেন তো? কিন্তু আমার তো মনে হয় না কথাটা সত্যি। অন্য মানুষের সামনে আপনি আমাকে স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা পান নিখিল মেহমেদ চৌধুরী। অন্য মানুষ খুব সহজে আপনার সামনে আমাকে নানান রকম কথা শোনানোর অধিকার রাখে, কিন্তু আমার মনে হয় আপনার প্রতি ন্যূনতম অধিকার আমার নেই। তা আপনি আমাকে দেননি। আপনি মুখে মুখে এসব বলতে পারেন, কাজের সময় কিছুই পারেন না। জোর করে আপনাকে দিয়ে করানো হয়েছে এসব। আপনি আমাকে পছন্দই করেন না। এসব মিথ্যা ভালো মানুষই আমাকে না দেখালে বেশি খুশি হব। জোর করে আপনাকে আমার সাথে থাকতে হবে না, মানিয়েও নিতে হবে না সব কিছু। আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দেন। নেহা নিখিলকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। নিখিল নেহার হাত চেপে ধরে থামিয়ে দেয়। তার কণ্ঠ গম্ভীর শান্ত। বেশি কথা শিখেছিস দেখছি। এত এত অভিযোগ করলি, তা তুই কোনোদিন আমার উপর অধিকার ফলাতে চেয়েছিস? অধিকার বলে কয়ে নেওয়া যায় না, অধিকার ফলাতে হয়, আদায় করে নিতে হয়। যদি তুই অধিকার নিয়ে সামনে এসে দাঁড়াতি, আমি তোকে ফিরিয়ে দিতাম, তাহলে তুই এ কথাটা বলতি
আমি মাথা পেতে নিতাম। মিথ্যা অভিযোগ কেন করছিস নেহা? তুই নিজেও জানিস আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না, যা করি নিজ ইচ্ছেতে। কেন এমন করছিস তুই? হাত ছাড়ুন আমার। অভিমান করে চলে যেতে চাইলে তাকে যেতে দেওয়া উচিত না। অভিমান বাড়িয়ে দেয় দূরত্বের দেয়াল। তোর থেকে দূরত্ব আমি কোনো দিন চাই না। নেহা হাত ছাড়ানোর চেষ্টা করলো। নিখিল উল্টো নেহার হাত পেঁচিয়ে এনে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নিখিল নেহার শাড়ির ভাঁজ ছাড়িয়ে হাত রাখলো নেহার মসৃণ পেটে। নেহা খামচে ধরেছে শাড়ির দুপাশ। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ক্রমশ। নিজের প্রতি বিরক্ত হচ্ছে সে। কেন নিখিলের ছোঁয়ায় নিজেকে এতটা দুর্বল লাগে তার? কেন অনুভূতির জালে ফেসে যায় বারবার? এই ছেলের থেকে তো তার মুক্তি নেই। চায় না ও এমন মুক্তি যে মুক্তিতে থাকবে পাহাড় সমান বিষণ্ণতা, গভীরভাবে নিদারুণ যন্ত্রণা। নেহা চোখ বন্ধ করে নিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে শুধু। নিখিল নেহার কাঁধে নিজের থুতনি থেকে ফিসফিস নেশা ভরা কণ্ঠে বলল, তুই এক নিষ্ঠুরতম প্রিয় নেশা। তোর সুধা পান করলেও মরণ, না করলেও যে হতে হবে উন্মাদনায় পাগল, ভুগতে হবে অনুভূতির কঠিন অসুখে, পড়তে হবে প্রেম দাবানলে। নেহা কেঁপে উঠল। শীর্ষের অনুভূতি খেলে গেল সর্বাঙ্গে। সহ্য করতে পারল না আর। নিজের দুহাত নিয়ে চেপে ধরল নিখিলের অবাধ্য হাত দুটি। চোখ ভিজে উঠেছে নেহার। নিজের অনুভূতি চেপে রেখেছে পুরো দমে। নিখিলের অদৃষ্ট অবাধ্য উস্কানিতে সায় দিতে চাইল মন, তবু নিজেকে সামলাতে চাইছে নেহা। নিখিল ভালোবাসে একবারও বলেনি, তবে কোন সূত্র ধরে নেহা নিখিলকে সুযোগ দেবে, নিজেকে সঁপে দিবে তার কাছে? প্লিজ নিখিল ভাই, দূরে সরে দাঁড়ান। আমি আর নিতে পারছি না এইসব। প্লিজ যেতে দিন। শাস্তি না দিয়ে যেতে দিব না। শাস্তি দিতে কাছে আসার প্রয়োজন নেই। দূরে সরুন বলছি। হুটহাট কাছে আসবেন না। নিখিল নেহার থেকে দূরে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। মোবাইল বের করে ফোন দিল সাব্বিরকে। নেহার বোধগম্য হলো না এই বাড়িতে থেকে এক রুম থেকে অন্য রুমে ফোন করার কি দরকার। ঝাল ঝাল এক প্লেট ফুচকা নিয়ে নেহার রুমে এক্ষুনি। এদিকে সাব্বির, জেরিন, বৃষ্টি নেহার রুমের বাইরে দাঁড়িয়েছিল। কি কি শাস্তি দিচ্ছে তা আন্দাজ করার চেষ্টা চালাচ্ছিল ওরা। বৃষ্টির এবার ভীষণ খারাপ লাগলো তার জন্য মেয়েটা কিভাবে শাস্তি পেতে হবে? তার ভাইটাও এমন কেন? অন্য উপায় তো ছিল। বকা দিতে পারতো, বোঝাতে পারতো না, উল্টো ঝাল ফুচকা খাওয়াতে চাচ্ছে। সাব্বির বেচারা চুপচাপ প্লেট হাতে নিয়ে এসেছে। বৃষ্টি দরজার সামনে দাঁড়িয়ে ভাইকে থামানোর একটা শেষ চেষ্টা করতেই হবে। নিখিল দরজা খুলে বাইরে আসতেই বৃষ্টি বিদ্যুতের গতিতে বলল, ভাইয়া বিশ্বাস করো, নেহা খেতে চায়নি, আমি ওকে জোর করেছি। প্লিজ ওর সাথে এমন কিছু করো না। আমরা আর কোনোদিনও না বলে যাব না, এত রাতও করবো না, এবারের মতো। চুপ, চোরের সাক্ষী চোর। বৃষ্টির মুখটা চুপসে গেল। নেহা চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার পাশে আপাতত। ওর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। যা খুশি করুক নিখিল। সাব্বির প্লেট আনতেই নেহা ওটা ছু মেরে নিল। নিখিলের দিকে তাকিয়ে বলল, বলুন আপনার দেওয়া শাস্তির কথা। এই প্লেটে সব ফুচকা খেতে হবে, তাই তো? নিখিলকে বলার সুযোগও দিল না। নেহা মরিচে চোবানো ফুচকা একটার পর একটা মুখে দিতে লাগলো। নেহা যে কি পরিমাণ জেদি এটা সবাই জানে। নিখিল নেহার হাত থামিয়ে দিল। কি করছিস কি? অসুস্থ হয়ে যাবি নেহা, থাম বলছি। নেহা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, চোখ মুখ লাল হয়েছে। সন্ধ্যা 4টা খেয়ে যা হয়েছিল এখন কম হলো 10টা মুখে পড়েছে নেহা নিখিলের হাত ছড়িয়ে আবারও খেতে লাগলো। সাব্বির অধৈর্য হয়ে বলল জেদ না করতে, জেরেনও না করলো, কিন্তু কারো কথা কানেই নিল না। নিখিল বাধ্য হয়ে প্লেটটা নেহার হাত থেকে কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলল। নেহা বিছানা চাদর খামছে ধরে বসে আছে, মুখ জ্বলে যাচ্ছে, তবু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। জেরিন, পানি নিয়ে আয়, ওর জন্য যা। পানি লাগবে না আমার। আপনার কাজ শেষ, এবার এখান থেকে যান। আপনাকে এক মুহূর্ত আর আমি চোখের সামনে দেখতে চাই না। বের হন। নেহার টকটকে লাল ঠোঁট তিরবির করে কাঁপছে। ঝাল সহ্য করতে না পেরে ঠোঁট কামড়ে ধরেছে নিজের। নিখিল বাকিদের উদ্দেশ্যে বলল, তোরা এখান থেকে যা, এখন ওকে আমি সামলাচ্ছি। সাব্বির বের হওয়ার আগে দরজা আটকে গেল। নেহা নিজের চুল ছিঁড়তে মন চাচ্ছে, এখন পাগল প্রায় অবস্থা, প্রকাশও করছে না। সব মিলে চোখে মুখে অস্থিরতা ফুটে উঠেছে। নিখিল নেহার দিকে চকলেট বাড়িয়ে দিল। নেহা ছুঁড়ে ফেলে দিল নিচে। নিখিল এবার নেহার খোপা করা চুলের ভাঁজে নিজের হাত গলিয়ে দিল। নেহাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। নেহার কাঁপতে থাকা ঠোঁটে মিলিয়ে দিল নিজের ঠোঁট জোড়া। শুষে নিতে চাইলো নেহার মধ্যে ছড়িয়ে পড়া সবটুকু ঝাল। নেহা শ্বাস নিতে পারছে না। নিখিলকে নিজের থেকে ছাড়াতে ব্যস্ত সে। নিখিল আরও চেপে ধরলো নেহাকে। বেশ কয়েক মিনিট পর নিখিল নেহাকে ছেড়ে দিল। নেহা জোরে শ্বাস নিতে ব্যস্ত। নিখিল নেহার দিকে তাকে ফিসফিস কণ্ঠে শুধালো,
মাঝে মধ্যে এমন জেদ দেখালেও পারিস নেহা, এতে লাভ আমারই বেশি। নেহার লাল টকটকে নাকের ডগায় রাগের পরিমাণ পাল্লা দিয়ে বাড়ছে। ঝাল অনেকটাই কমে গেছে। ঝালের পরিমাণ মোটেও কম ছিল না নিখিলের। নিজের ঠোঁটো লাল হয়ে এসেছে ইতিমধ্যে। নেহা নিখিলের কলার চেপে ধরল।